শ্রোতা বন্ধুরা নমস্কার। দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলে আমি অনিকেত আপনাদের সঙ্গে রয়েছি। দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলে এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের ভৌতিক, অলৌকিক, রহস্য গল্প দেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ করব গল্পগুলি আপনারা শুনবেন। কি ধরনের গল্প আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে তা আমাদের জানাবেন। এই চ্যানেলের পোস্টগুলিকে অনুসরণ করবেন এবং অনুগ্রহ করে রিপ্লাই দেবেন। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প রবিদাস সাহারায়ের লেখা মরার মাথা কথা বলে। কলকাতার শহরতলির হাসপাতালে মেডিকেল ছাত্রদের একটি হস্টেল। গ্রীষ্মের ছুটিতে ছাত্রাবাস ফাঁকা। সকলেই যার যার বাড়িতে চলে গিয়েছে। শুধু রয়ে গিয়েছে তিনজন ছাত্র, অমল, সুধীর আর নিহার। তারা ঠিক করেছে ছুটিটা নষ্ট না করে মন দিয়ে পড়াশোনা করবে। আগামী বার্ষিক পরীক্ষার ভালো রেজাল্ট করা দরকার, এই তাদের সংকল্প। সত্যি তারা মন দিয়ে পড়াশোনা করছে। যে ছাত্রাবাস সবসময় ছাত্রদের হই হুল্লোড়ে মুখরিত থাকত তা এখন নীরব। কাজেই পড়াশোনায় বিঘ্ন ঘটাবার মতো কোনো উপদ্রব আর নেই। এত বড় ছাত্রাবাসে রয়েছে মাত্র দুজন ভৃত্য ও একজন রাঁধুনি ব্রাহ্মণ। তারা গত পুজোর ছুটিতে বাড়ি গিয়েছিল, তাই এবার যায়নি। তাতে অমল, সুধীর আর নিহারের সুবিধাই হয়েছে, কারণ তাদের খাবার কোনো চিন্তা নেই। সময় মতো দুবেলা তাদের আহার জুটছে আর পড়াশোনারও সময় পাচ্ছে প্রচুর। অনেক রাত পর্যন্ত তারা মাঝে মাঝে পড়াশোনা করে। অ্যানাটমি বিষয়টা খুব জটিল, তাই পড়াশোনার সুবিধার জন্য একটি মরা মানুষের মাথার খুলি তারা সংগ্রহ করেছে। এই মাথার খুলিটা থাকে তাদের পড়ার ঘরের টেবিলে। কলেজের অ্যানাটমি ডিসেকশন রুমে যে কঙ্কাল রয়েছে, সেই কঙ্কালেরই এটা একটা অংশ। প্রফেসরের অনুমতি নিয়ে এটা কয়েকদিনের জন্য নিয়ে এসেছে। বেশ ভালোভাবেই পড়াশোনা চলছে তাদের। সেদিন রাত্রে সুধীর ও নিহার একটু আগেই ঘুমিয়ে পড়েছে। অমল একাই বসে বসে পড়ছে। যখনকার কথা বলছি তখন সেই হোস্টেলে ইলেকট্রিক লাইট ছিল না। হ্যারিকেনের আলোয় ছাত্ররা পড়াশোনা করত। রাত বোধহয় প্রায় 12টা। চারিদিক নিঝুম, নিস্তব্ধ। অমল একা একা পড়ছিল। তার চোখেও বুঝি ঝিমুনি আসছিল একটু। হঠাৎ একটা শব্দ শুনে অমল বই থেকে মাথা তুলল। ঘরে যেন কার পায়ের শব্দ, কিন্তু ঘরে তো কেউ নেই। সুধীর ও নিহার তাদের বিছানায় ঘুমোচ্ছে। মনের ভুল হয়েছে ভেবে অমল আবার পড়ায় মন দিল। চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে না, মনে মনেই পড়ছে, অর্থাৎ বইয়ের পাতার ওপর চোখ বুলিয়ে যাচ্ছে। হঠাৎ কিছুক্ষণ পর আবার ওই রকম একটা শব্দ শুনতে পেল অমল, পায়ের শব্দ। অমল আবার মুখ তুলল, কিন্তু আশ্চর্য, এবারও কোনো লোক দেখতে পেল না। ঠক ঠক করে শব্দ শুনতে পেল টেবিলের ওপর। তাকিয়ে দেখল মরার মাথার খুলিটা টেবিলের ওপর থেকে আস্তে আস্তে শূন্যে উঠে যাচ্ছে। ব্যাপার দেখে স্তব্ধ হয়ে গেল অমল। তার মনে ভয়ও জাগল। কি করবে ভেবে ঠিক করতে পারল না। একবার ভাবল সুধীর আর নিহারকে ডাকবে, কিন্তু মুখের ভাষা তার স্তব্ধ হয়ে গেছে। কোনো কথাই তার মুখ থেকে বের হচ্ছে না। অসহায়ের মতো বসে বসে শুধু দেখতে লাগলো। মাথার খুলিটা উপর দিকে উঠছে, আরও উঠছে, চলে যাচ্ছে দেওয়ালের দিকে। যেদিকে পায়ের শব্দ সে শুনতে পেয়েছিল, সেখানে মানুষের মাথার সমান উঁচু একটা জায়গায় গিয়ে সেটা স্থির হয়ে রইল। তারপর সেই খুলির মুখ থেকেই যেন কথা বেরিয়ে এলো, অমল, অমল। মাথার খুলিটা তার নাম ধরে ডাকছে। ভারী আশ্চর্যের ব্যাপার। কৌতূহল আর ভয় জাগলো অমলের চোখে মুখে। তবু তাকিয়ে রইল সেই দিকে। মাথার খুলিটা বলছে,
অমল, আমাকে মুক্তি দাও, আমাকে কেন এখানে এনে আটকে রেখেছ? অমল হতভম্ব, তবু তার মুখ থেকে কথা বেরিয়ে এলো, তোমাকে আটক রাখিনি তো, তোমাকে তো টেবিলের উপরেই রেখেছিলাম। মাথার খুলিটা বলল, আমার শরীরটা রয়েছে ল্যাবরেটরির ঘরে। কিছুদিন আগে কয়েকটি উচ্ছৃঙ্খল ছেড়ে আমার ধর থেকে মুন্ডুটা খুলে ফেলেছিল, সেটা আর কেউ জুড়ে দেয়নি, ওইভাবেই রয়েছে সেই থেকে। তারপর তুমিই তো সেদিন আমাকে এখানে নিয়ে এলে। অমল বলল, তুমি কি আমাকে চেনো? আমার নাম জানলে কেমন করে? মাথার খুলিটা বলল, চিনব না কেন, এখানকার অনেককেই তো আমি চিনি। এই হাসপাতালেই 1 বছর আগে আমার মৃত্যু হয়েছিল। কি বললে? 1 বছর আগে তোমার মৃত্যু হয়েছিল এই হাসপাতালে? হ্যাঁ, আমার নাম ইয়াসিন। আমি বি ওয়ার্ডে 7 নম্বর বেডে ছিলাম। ছুরি বেঁধা অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিল পথের কয়েকজন লোক। তারপর আমার দলের লোকেরা খবর পেয়ে আমাকে হাসপাতালে দেখতে এসেছিল। যে ডাক্তারবাবু আমাকে চিকিৎসা করতেন তার সঙ্গে তুমিও তো আমাকে দেখতে যেতে। তোমাকে ছুরি মেরেছিল কারা? আমাদের বিপক্ষ দল। বিপক্ষ দল মানে? তুমি কি পার্টি করতে নাকি, রাজনীতি করতে? না না, ওসব নয়। আমাদের ছিল চোরাই মাল চালান করার পার্টি। আমিই ছিলাম লিডার। আমার কাছ থেকে আটঘাট শিখে নিয়ে 2 জন লোক দল ছেড়ে নিজেরাই পার্টি করলো, কিন্তু আমাদের সঙ্গে পেরে উঠল না। আমরা যেভাবে মালপত্র জোগাড় করতাম সেইভাবে জোগাড় করতে পারত না, তাই আমার ওপর হলো ওদের হিংসা। সেজন্য তোমাকে ছুরি মেরেছিল? তুমি পুলিশের কাছে ওদের নাম বলনি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু পুলিশ ওদের খুঁজে পায়নি। ওদের আস্তানার কি কোনো ঠিক আছে? কিন্তু তোমাকে মেরে ওদের লাভ হয়েছিল কি? লাভ হয়নি। আমি যার কাছ থেকে চোরাই মাল সংগ্রহ করতাম তার নাম ছিল বদ্রিলাল। আমার দল থেকে চলে যাবার পর নাসিম আর আমজাদ বদ্রিলালের কাছে সেই মাল সংগ্রহ করার চেষ্টা করেছিল, কিন্তু বদ্রিলাল ওদের বিশ্বাস করত না। ওদের খুব কম মালপত্র দিত। তাই নাসিম আর আমজাদ ভেবেছিল আমি ওদের পথের কাঁটা। আমাকে না সরালে ওদের উদ্দেশ্য সিদ্ধি হবে না, সেজন্যেই মেরেছিল আমাকে। তারপর কি হলো? আমি হাসপাতালে মারা গেলাম। আমাকে মর্গে পাঠানো হয়েছিল। আমার দলের লোকেরা সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে গেল কবরখানায়। আমাকে কবর দিল। কিন্তু ভাগ্যের কি খেলা বলো, আমি যে চোরাই মালের কারবার করতাম মরার পরও পড়ে গেলাম সেই চোরাই মাল পাচারকারীদের হাতে। আমার কঙ্কালটাও রেহাই পেল না। যেসব লোকেরা কঙ্কালের চোরা কারবার করে তারা একদিন আমার কঙ্কালটাও তুলে নিয়ে গেল। তারপর হাত বদল হয়ে আমার কঙ্কালটাও চলে এলো এই হাসপাতালে। অমল স্তব্ধ হয়ে কথাগুলি শুনল। তারপর জিজ্ঞাসা করল, তাহলে এখন সেই নাসিম আর আমজাদ চোরাই মালের কারবার খুব করছে? ইয়াসিন বলল, না না, সেই সুযোগ তাদের দিইনি। নাসিম হলো দলের পান্ডা। তাকে একদিন রাত্রিবেলা পেয়ে গেলাম নির্জন জায়গায়, ধাপার মাঠের কাছে। তার গলা টিপে ধরলাম। সে অনেকক্ষণ ধস্তাধস্তি করলো আমার সঙ্গে, কিন্তু পারল না। আমার সঙ্গে শক্তিতে সে পারবে কেমন করে? আমার গায়ের জোর চিরকালই ওর চাইতে বেশি। তবু লড়েছিল অনেকক্ষণ। ওর কাছে একটা ছুরি ছিল, সেই ছুরি নিয়েই সবসময় চলাফেরা করত। কিন্তু ছুরি দিয়ে আমাকে মারবে কেমন করে? ওর রক্ত মাংসের শরীর, আর আমি ছায়া। ওর সঙ্গে লড়াই করছি। এক সময় ওকে দিলাম খতম করে। ওর ছুরি দিয়ে ওকেই শেষ করে দিলাম। অমল চমকে উঠে বলল, হ্যাঁ বলো কি? ইয়াসিনের মাথার খুলিটা বলল, হ্যাঁ, নাসিম এইভাবে খতম হলো। এরপর আমজাদও একদিন ধরা পড়ল পুলিশের হাতে। একটা চোরাই মাল পাচার করতে গিয়ে হাতে হাতে ধরা পড়ল, জেল হলো। তারপর থেকে আমজাদ এই কাজ ছেড়ে দিয়েছে।
কিন্তু তোমার এই অবস্থা কেন? আর তুমি আমার কাছে কি চাও? আমি চাই মুক্তি। তোমাকে আমি কিভাবে মুক্তি দেব? শোনো তাহলে, ভালো করে শোনো। তোমাকে একটা গোপন খবর বলছি, তাতে তুমিও বেঁচে যাবে আর আমিও ভালোভাবে থাকতে পারবো। বলো, কি বলতে চাও তুমি? যে ঘরে কঙ্কালগুলো আছে সে ঘরের দারোয়ান কঙ্কালগুলোকে বিক্রি করে ফেলার মতলব করছে। যারা এই সব ব্যবসা করে তাদের সঙ্গে ষড়যন্ত্র করছে সে। রাত্রে চোর হয়ে তারাই চুরি করবে, তার আগে দারোয়ানকে বেঁধে ফেলবে তারা চুরি করবে কঙ্কাল আর দু একটা মূল্যবান যন্ত্র। আমার কঙ্কালটাকেও বাদ দেবে না তারা। তাহলে আমি মুন্ডু ছাড়া হয়ে পড়ব। তাহলে এই ব্যাপারে আমাকে কি করতে হবে? শোনো, এই ছুটির সময়ে তোমাদের মেসে কোনো ছাত্র নেই। তোমাদের টেবিলে আমার মুন্ডুটা আছে, কাজেই এই চুরির পর তোমাদের ওপরও দোষ পড়তে পারে। আমি চাই না তোমরা কোনো বিপদে পড়ো। তুমি খুব ভালো ছেলে। আমি জানি এই হাসপাতালের বিছানায় থাকার সময়ে তুমি খুব যত্ন নিয়ে তোমার ডাক্তারের সঙ্গে আমাকে দেখতে যেতে, তাছাড়াও মাঝে মাঝে আমার খবর নিতে। অনেক ডাক্তারই বড় নিষ্ঠুর, তাদের মায়া মমতা নেই, তারা রোগীদের ভালো করে দেখেন না। তুমি সেই ধরনের লোক নও, তাই তোমাকে বাঁচাবার জন্য আমার এত আগ্রহ। তোমরা তিনজন এখানে আছো। এখনই তোমরা হাতে কোনো অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো। তবে তোমাদের কাছে একটা অনুরোধ, আমার মুন্ডুটা ভাই আমার কঙ্কালের সঙ্গে জুড়ে দিও, তাহলে আমার আত্মা শান্তি পাবে। আমি এখন যাই। ধীরে ধীরে মুন্ডুটা আবার বাতাসে ভাসতে ভাসতে টেবিলের ওপর এসে হাজির হলো। কিছুক্ষণ আচ্ছন্নের মতো অমল বসে রইল। একটু আগে যে ঘটনাটা ঘটে গেল সেটা সে নিজেও যেন বিশ্বাস করতে পারছে না। তন্দ্রায় আচ্ছন্ন হয়ে সে কি স্বপ্ন দেখছিল, নাকি নিজেই এসব উদ্ভট কল্পনা করছিল? বসে বসে অমল ভাবতে লাগলো, এখন সে কি করবে? সুধীর আর নিহারকে জাগিয়ে তুলবে কি? যাবে কি সেই ল্যাবরেটরি রুমের কাছে? ওদের জাগিয়ে তুলে বলবে কি নরমুণ্ডের এই বিচিত্র কাহিনী? ওরা হয়তো বিশ্বাস করবে না, পাগল বলেই তার কথা উড়িয়ে দেবে। কিন্তু স্থির হয়ে বসে থাকতে পারল না অমল। তার মন চঞ্চল হয়ে উঠল। সে গিয়ে জাগিয়ে তুলল সুধীর আর নিহারকে। বলল, ওঠ ওঠ, এই ওঠ শিগগির। ধর্মর করে উঠে বসে সুধীর আর নিহার অমলের দিকে তাকালো। ঘুম ঘুম চোখেই বলল, এই কি হয়েছে রে অমল? অমল বলল, চল ল্যাবরেটরি রুমের দিকে যাই, ওখানে চোর এসেছে। চোর? হ্যাঁ চোর? কে বলল? হ্যাঁ আমি খবর পেয়েছি। আরে ল্যাবরেটরি ঘরে চোর এসেছে তো আমাদের কি? কঙ্কাল চুরি করতে এসেছে চোর। কঙ্কাল চুরি হলে আমাদের ওপর হয়তো দোষ পড়বে। চল, এখন গেলে চোরকে তাড়ানো যাবে। আর চোর যদি আমাদের ঠ্যাঙায়? আরে সেজন্য তৈরি হয়ে যেতে হবে। লাঠি নিয়ে চল। লাঠি নেওয়া সত্যিই দরকার, কিন্তু লাঠি পাবে কোথায়? হকি স্টিক ছিল, তাই তিনজন তিনটি নিয়ে বেরিয়ে পড়ল। ল্যাবরেটরির কাছে এসে তারা তিনজনই তাজ্জব। দেখল সত্যি সেখানে চোর হানা দিয়েছে। দারোয়ানকে দড়ি দিয়ে বেঁধে বারান্দার এক পাশে ফেলে রেখে ল্যাবরেটরির দরজা চাবি দিয়ে খুলে ফেলেছে চোরেরা। অমল, সুধীর আর নিহার হৈ হৈ করে শোরগোল তুলল। হকি স্টিক দিয়ে আঘাত করতে লাগলো মাটির ওপর, চোরেরা যাতে ভয় পায়। চোরেরা ভয় পেলেও বাঁচার জন্য রুখে এলো, কিন্তু তাতেও সুবিধা করতে পারল না। হইচই শুনে ততক্ষণে এদিক ওদিক থেকে আরও লোকজন এসে পড়েছে। তিনজন চোরই ধরা পড়ল। মস্ত বড় একটা চক্রান্তের সূত্র ফাঁস হয়ে গেল। সেই সূত্রেই ধরা পড়ল কঙ্কালের চোরা কারবারির দল। দারোয়ান বুঝতে পারল তারও অব্যাহতি নেই। সে গোপনে দোষ স্বীকার করল অমল, সুধীর আর নিহারের কাছে। তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করল আর কোনোদিন সে এমন কাজ করবে না। দারোয়ানের চাকরি রয়ে গেল, কিন্তু এসব কাণ্ড কারখানার মূলে যে ইয়াসিনের প্রেতাত্মা, এ কথা সুধীর আর নিহার কিছুতেই বিশ্বাস করতে চাইল না। তারা বলল,
তুই নিশ্চয়ই স্বপ্ন দেখছিলি। মরা মানুষের মাথার খুলি কথা বলে, এটাই বা আমরা বিশ্বাস করি কিভাবে? আসলে অমলও বিশ্বাস করতে পারে না, কিন্তু এ ব্যাপার সত্যি ঘটেছিল। এ ব্যাপার না ঘটলে চোরের খবরই বা সে কেমন করে জানত? অমলের কৌতূহল এরপর সত্যিই খুব বেড়ে গিয়েছিল। সে হাসপাতালের খাতাপত্র ঘেঁটে বের করেছিল 1 বছর আগে মোহাম্মদ ইয়াসিন নামে সত্যিই একজন রোগী ছুরিকাঘাতে আহত অবস্থায় ভর্তি ছিল। সে ছিল বি নম্বর ওয়ার্ডের 7 নম্বর বেডে। 3 দিন পর তার মৃত্যু হয়েছিল। ঘটনা খুবই আশ্চর্যের। যারা পরলোক বিশ্বাস করেন তারা হয়তো বলবেন যে ঘৃণ্য কাজ করত ইয়াসিন, সেই কাজের ওপর তার বিতৃষ্ণা এসেছিল। সে নিজেও হয়েছিল সেই ঘৃণ্য ব্যবসার শিকার। তাই তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াতো সেই ঘৃণ্য ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার জন্য। অমল কিন্তু ইয়াসিনের প্রেতাত্মার অনুরোধ রক্ষা করেছিল। ল্যাবরেটরি রুমে সে ভাঙা কঙ্কালের সঙ্গে জুড়ে দিয়েছিল তার খণ্ডিত মুন্ড। তাতে ইয়াসিনের আত্মার হয়তো তৃপ্তি হয়েছিল। মরার মাথা কথা বলে গল্পটি এখানেই শেষ হলো। এই গল্প সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন, আর দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এবং নমস্কার।